শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে, আন্তর্জাতিক চাপে দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে, ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন। আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে, শেষমেশ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। খুব স্পষ্ট ভাবে শার্লি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হলেও তা স্বীকৃতি পাবে না। ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। 2, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোডম্যাপ দিতে হবে। 3, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না। কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার। তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দল ভুক্ত দলগুলো মানে এই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেল। সবকিছু ঠিক মতো চললে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে কে জিতবে, বিএনপি নাকি জামাত নাকি আওয়ামী লীগ নির্বাচনে শেষ মুহূর্তে এসে অংশগ্রহণের সুযোগ পেলেও পেতে পারে, এই সমস্ত নানা যখন বিশ্লেষণ চলতেছে তখনই আমাদের কাছে এলো ভয়ঙ্কর একটা। কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার। তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দল ভুক্ত দলগুলো মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে 50% বেশি মানুষ আসলে ভোটাধিকার হারাবেন, কারণ তারা যেসব দলকে ভোট দিতে চান সেসব দলের কোনো অংশগ্রহণই থাকছে না নির্বাচনে। তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন সূচনার কথা ইউনূস সরকার বলছে সেটা কি করে সম্ভব হবে? শার্লি বচওয়ে খুবই সিজনড পলিটিশিয়ান, মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, পররাষ্ট্রনীতি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন, হানার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি এই বছর এপ্রিল মাসে 2025 এপ্রিলে কমনওয়েলথের মহাসচিব নিযুক্ত হয়েছেন। এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন, এবং শার্লি বচওয়ে তাকে বলে গেছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত, এবং তারা বলেছেন কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। তিনি বলেছেন কমনওয়েলথের 56টি দেশ, যেখানে G7 ও G20 সদস্যরাও অন্তর্ভুক্ত, যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে, এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে। মানে শার্লি বচওয়ে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টার দফতরের কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয়, কমনওয়েলথের 56টা দেশ, G7 G20 সবার সমর্থন ইউনূস সরকারের উপর দিয়ে গেছেন, এবং বলেছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান নির্বাচন কমিশনার। এখানে তিনি যে সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন, এখনো এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অপরাপর দলগুলো এবং প্রায়শই জামায়াতে ইসলামী যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হুঙ্কার ছাড়ছে, সেই দলটির সাথে যে একদম প্রকাশ্যে বৈঠক করে গেছেন কমনওয়েলথ মহাসচিব, তাদেরকে নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন ভেবে তেমন কোনো বার্তা প্রধান উপদেষ্টার দফতরের এখান থেকে নেই। তবে শার্লি বচওয়ের যে ফেসবুক পেজ এবং কমনওয়েলথের যে ফেসবুক পেজ, সেখানে স্পষ্টত সর্বশেষ এই সফরে তিনি যে বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে 24 নভেম্বর, সেই বিষয়ে লিখতে গিয়ে তিনি লিখেছেন যে তিনি কৃতজ্ঞ, চিফ অ্যাডভাইজার তার সঙ্গে দেখা করেছেন, এবং এর পরের লাইনে লিখেছেন সংক্ষিপ্ত স্ট্যাটাস, যেখানে বলেছেন ডিউরিং আওয়ার মিটিং আমরা কথা বলেছি বাংলাদেশের জাতীয় যাত্রা এবং ন্যাশনাল জার্নি, মানে জাতীয় যে একটা যাত্রা সে শুরু করেছে নির্বাচনের দিকে, সেটা নিয়ে, and our renewed partnership to support the Bangladeshi people's aspirations, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা for an inclusive, just and prosperous future for all, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা একটি অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, জাস্ট, ন্যায়ভিত্তিক এবং প্রসপারাস ফিউচার ফর অল, একটা উন্নয়নের দিকে, উন্নয়নমুখী, অগ্রগতিমুখী একটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, তা নিয়ে আমাদের ভেতরকার যৌথ অংশীদারিত্বের বিষয়ে আমরা আলাপ করেছি। ইনক্লুসিভ শব্দটা এই 4 লাইনের একটা স্ট্যাটাসেও লিখতে একেবারেই ভুল করেন নাই শার্লি বচওয়ে, কারণ শার্লি বচওয়ে এই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেসবের আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ, এসবেরও আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে কমনওয়েলথ কতটা আগ্রহ দেখিয়েছে তার প্রমাণ মেলে যখন জাতীয় পার্টির সঙ্গে দুই অংশের সঙ্গেই তারা বৈঠক করেছেন। মানে যে কোনো এক অংশ যদি নির্বাচনে আসতে রাজি হয় তাহলেও যে কমনওয়েলথ আনন্দিত হয়, সন্তুষ্ট হয়, সেটা পরিষ্কার। আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন তালুকদার এরা যখন দেখা করেছেন, যেই অংশটা দেখা করেছেন কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে, তারা গিয়ে বলেছেন তারা নির্বাচনে তখনই আসবেন যদি তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে সেসব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়। নির্বাচনের জন্য সকলের লেভেল প্লেইং ফিল্ড দরকার, প্রশাসন দুই ভাগে বিভক্ত, মব কালচার এখনো চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই আগস্ট দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি, এছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে এখনো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে। তো জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশ বলছে নির্বাচনের আগে যদি এসব মামলা প্রত্যাহার করা না হয়, একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির জিএম কাদের অংশের সঙ্গেও কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন, কারণ যে কোনো একটা পক্ষকে আনতে কমনওয়েলথ অত্যন্ত উদ্যোগী। আর ওইদিকে ইউনূস সরকার বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মানে প্রভাব, সেটাই এখনো তারা গলা ধবরণ করতে পারছে না, মানে এখনো তারা গিলে উঠতে পারছে না। কাজে নতুন করে জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাহস করার এই সময়ে একেবারেই উচিত হবে না। তো এরপর জিএম কাদের অংশের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন, জিএম কাদের অংশ বলেছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার। আর তারা অভিযোগ করেছে যে ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কোনো আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তাহলে এরকম একটা অবস্থায় কি করে তারাই বা নির্বাচনে অংশ নেবেন? কাজেই কমনওয়েলথ মহাসচিব বুঝেছেন যে কি ভয়াবহ ভাবে একটা অংশকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, একটা ভাগাভাগি নির্বাচন করবার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, আর আরেকটা অংশকে এক রকমের নির্বাচনের বাইরে রাখবার জন্য, নিষেধাজ্ঞা না দিলেও নির্বাচনের বাইরে রাখবার জন্য সকল কূটকৌশল বা সকল নীল নকশা বাস্তবায়নের কাজ চলছে। ওইদিকে দেখেন মজার ব্যাপার হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী তরুণ নেতারা যারা সারাক্ষণ হুঙ্কার দিচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসলেই নাকি তার জাতীয় পার্টির মাধ্যমে জাপা দিয়ে আপা চলে আসবেন এবং ফ্যাসিবাদের কোন দোসরকে কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, ইউনূস সরকারকে নির্বাচনের আগে এদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেই বিপ্লবী তরুণ নেতারা সুবোধ বালকের মতো জাতীয় পার্টিও এই একই দিনে একই হোটেলে বৈঠক করেছে, এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে, এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে, সুবোধ বালকের মতো এনসিপিও গিয়ে কমনওয়েলথ মহাসচিবের কাছে গিয়ে নির্বাচন বিষয়ে বক্তব্য শুনে এসেছে। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এই বৈঠকে ওই একই হোটেলে একই দিনে ওই সব বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী, বিএনপি সকলেই। কিন্তু দেখেন কমনওয়েলথ মহাসচিব সবচেয়ে দৃঢ় একটা বার্তা যেই ছবিটার মাধ্যমে দিয়েছেন, তিনি তার ফেসবুকে, শার্লি বচওয়ে তার ফেসবুকে, আই মেট উইথ অল মেজর বাংলাদেশি পলিটিক্যাল পার্টিজ, আমি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছি, এই স্ট্যাটাস দিয়ে তিনি যখন বলছেন যে আই ভ্যালুড হিয়ারিং দেয়ার ভিউজ, আমি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য এবং পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলের যে মতামত সেটা শোনা মূল্যবান মনে করেছি, কারণ শান্তিপূর্ণ, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন কমনওয়েলথ সনদের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি, এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি, এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন, তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন। সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেল। এই তিনজন, এই তিনজনের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব আলাপ করেছেন, তখন যে কথাটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে বলে আসছেন, সেই কথাটাই তারা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকেরা তো ভোট দিতে যাবেন না, কাজেই 50% ভোট পড়বে কিনা আগামী নির্বাচনে তা নিয়ে তারা সন্দিহান, এবং এই মাস বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল একটা রাজনৈতিক ভবিষ্যৎ উপহার দিতে পারবে না, এবং বাংলাদেশ জুড়ে যে রাজনৈতিক সংঘাত, সেই সংঘাত থামবে না। তার মানে ডক্টর ইউনূস
আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বটে, কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগ এখনো ভীষণভাবে সিদ্ধ। কিছুতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই যে ডক্টর ইউনূস কমনওয়েলথ মহাসচিবের এই সফর তাকে আবারও সেটা মনে করিয়ে দিয়েছে, এবং এখন ডক্টর ইউনূসের সরকার এই নিয়ে একটা প্রবল চাপ এবং অস্বস্তিতে আছে। কারণ দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে দেখা করেও ইনক্লুসিভ ইলেকশন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। দেখা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও, এবং সেখানে গিয়েও তিনি বলে এসেছেন যে কমনওয়েলথ সনদের একেবারে মূল ভিত্তি হচ্ছে যে কিভাবে বিচার বিভাগ একটা অংশগ্রহণমূলক প্রশাসন সৃষ্টিতে কাজ করতে পারে, যার মাধ্যমে ডেমোক্রেসি, গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। অংশগ্রহণ, 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 অন্তর্ভুক্তি, 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 এই কথাটাই তিনি সকল বৈঠকে বারবার তুলে ধরেছেন। কারণ এর আগে তিনি কমনওয়েলথভুক্ত 7টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেছেন, এবং সেখানকার যে হাস্যোজ্জ্বল ছবি দিয়েছেন, সেই ছবিতে তার পাশেই দাঁড়িয়ে আছেন ভারতের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান, কানাডার রাষ্ট্রদূতেরা। এবং মনে রাখবেন, ভারত এক মুহূর্তের জন্যও কোনো ফোরামে, কোনো প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন, যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশে জঙ্গিবাদের যে প্রসার ঘটছে, এবং মনে রাখতেই হবে যে ভারত বরাবর সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং ফোরামে বারবার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। যুক্তরাজ্যের মতো যেই দেশগুলো ইউনূস সরকারের বন্ধু এবং ইউনূস সরকারের ঘনিষ্ঠ, এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও শেখ হাসিনা সরকারের পতনে এক রকমের সন্তুষ্ট ছিল, তারাও ক্রমাগতভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যে ধরনের রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে স্থবির হয়ে পড়ছে, তাদের যেসব বিনিয়োগ আছে বাংলাদেশে, সেসব নিয়ে শঙ্কিত হয়ে উঠছে। এবং তাদেরও একমাত্র দাবি ছিল কমনওয়েলথ মহাসচিবের কাছে যে বাংলাদেশে এমন একটা নির্বাচন হওয়া জরুরি, যেই নির্বাচনের মাধ্যমে একটা এমন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, যেই সরকারটি একটা স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন সম্ভব? কারণ অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। বড় বড় আন্তর্জাতিক শক্তি এবং পক্ষগুলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে মুখ খুলছে। প্রিয় দর্শক, যেভাবে বিশ্ব জনমত ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে জড়ো হতে শুরু করেছে, আপনার কি মনে হয় ইউনূস সরকার একতরফা ইউনিক নির্বাচন আয়োজন করতে পারবে? কমনওয়েলথ মহাসচিবের কথাকে কঠিন বার্তা বলা হচ্ছে কেন? কারণ কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুই পরিষ্কার ভাষায় বলেছেন, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, হতে হবে অংশগ্রহণমূলক, হতে হবে বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ, এবং সব রাজনৈতিক দল যেন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সঙ্গে আলাপের পর শার্লি বচুই বুঝতে পেরেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ভেতর থেকেই বড় বাধা তৈরি করা হচ্ছে বা হয়েছে। এটা আসলে সাবির হোসেন চৌধুরী তাকে জানিয়েছেন। শার্লি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারকেও জানিয়েছেন বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক ভাষায় এটিই হলো কঠিন বার্তা। এর মানে কি আসলে? মানে হলো, খুব স্পষ্ট ভাবে শার্লি বলছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হলেও তা স্বীকৃতি পাবে না, তাই নয় কি? অন্যদিকে দেখুন, ভারতের অবস্থান আরো স্পষ্ট হয়েছে, দৃঢ় হয়েছে। আমরা জানি শুরু থেকেই ভারত আওয়ামী লীগকে নির্বাচনে রাখবার বিষয়ে কথা বলেছে, একাধিকবার বলেছে, বিভিন্ন লেভেলের নেতা তারা বলেছেন। ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। গত 19 নভেম্বর দিল্লিতে দুবার খলির যে বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক হলো, সেখানে ভারত 3টি কথা স্পষ্ট করে বলেছে। এক, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। 2, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোড ম্যাপ দিতে হবে। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের তো নিষেধাজ্ঞা রয়েছে, যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তো আর কাজ কিছুই এগোবে না। 3, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না। এটি হচ্ছে সবচেয়ে হার্ড টক, কড়া কথা, কঠিন কথা। অজিত দোভাল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে সরাসরি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেননি, রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতে এসেছেন। তিনি সরকার টু সরকার যে কমিউনিকেশন হয়েছে তার আওতায় এসেছেন। অর্থাৎ ভারতের কাছে শেখ হাসিনা বোঝা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা আলোচনার অংশ। প্রিয় দর্শক, এর মানে কি?
অন্তর্বর্তী সরকার যেভাবে শেখ হাসিনার রায় ঘোষণা করেছে সেটাও ভারত সহ্য করেনি, করছে না এবং করবে না, এমন বার্তাই পাওয়া যাচ্ছে। নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে এমন বার্তাই নাকি দিয়েছেন ভারতের জেমস বন্ড খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আমার মনে হয় এই কথাটাই সবচেয়ে বড় চাপ ইউনূস সরকারের জন্য। এখন দেখা যাক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ইউনূস সরকারের সমস্যা কোথায়। আসলে সমস্যা সরকার নিজে এবং তার কিছু মিত্র রাজনৈতিক শক্তি, বিশেষ করে এনসিপি, জামাত, বিএনপি সহ আরো কিছু ইসলামী দল, নাগরিক শক্তি, গণ অধিকার পরিষদ, এরকম কয়েকটি দল। ইউনূস সরকার চায় আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে থাকুক, ক্রমশ দুর্বল হয়ে পড়ুক, আর বিএনপি ফেভারিট হয়ে উঠুক। এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ সত্য ভিত্তি পাক এবং একটি ইউনিক তবে নিয়ন্ত্রিত নির্বাচন হোক। আজকে আমার কাছে শব্দটি ভালো লেগেছে, এই যে ইউনিক নির্বাচন করবেন বলে ইউনূস বলছেন, আসলে এটি হচ্ছে একটি ম্যানিপুলেটেড, একটি নিয়ন্ত্রিত নির্বাচন তিনি করতে চান, দেশবাসীকে, বিশ্ববাসীকে তিনি দেখাতে চান, জানেন এটি তিনি কতটা সফল হবেন। কিন্তু এই যে তিনি ইউনিক অথচ নিয়ন্ত্রিত নির্বাচন করতে চান, এখানে সমস্যা হলো চারিদিক থেকে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। কমনওয়েলথ এবং ভারতের পাশাপাশি আমেরিকাও এখন স্বচ্ছ নির্বাচনের কথা বলছে, মানে শব্দের হেরফের আছে কিন্তু স্বচ্ছ নির্বাচনের কথা বলছে। একদিকে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটেও সমালোচনার ঝড় বলছে, সরকার সমালোচিত হচ্ছে, সরকারের যে ট্রাইব্যুনাল যারা বিচার করেছে তারাও সমালোচনার মুখে পড়েছে। সব মিলিয়ে ইউনূস সরকার খুব বেকায়দায় পড়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে খলিল গেলেন দোহা। এই সফর পুরো ঘটনা প্রবাহে আবার আরেক ধরনের রং চড়াচ্ছে এবং কিছুটা বাড়তি চাপ তৈরি করছে। সেটা কিরকম? খলিলের দোহা সফরকে সন্দেহের চোখে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের সূত্র বলছে ইউনূস খলিলকে বলেছেন আমেরিকার সমর্থন ধরে রাখার জন্য কাতারে কথা বলতে, এই জন্যই হয়তো তিনি কাতার গেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভারত যে আক্রমণাত্মক কথা বলছে, ভারত যে বলছে মেনে নেবে না, ভারত যে বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটিকে আসলে এই আক্রমণাত্মক অবস্থানকে ভারতের ব্যালেন্স করা, মানে আমেরিকা যদি পাশে থাকে হয়তো ব্যালেন্স করতে পারবেন ইউনূস, এটি মনে করছেন। কিন্তু আমরা গতকালই একটি কন্টেন্ট করেছি, আসলে তাতে আমরা বলেছি যে ভারত আর আমেরিকা এখন মাখামাখি চলছে, পরবর্তী পর্যায়ে না হওয়া পর্যন্ত এটি চলবে এবং ততক্ষণ পর্যন্ত ইউনূসের জন্য কোনো সুখবর নেই বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলকে তিনি কাতারে পাঠালেন এবং আমেরিকার নিরাপত্তা কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে একটা পরিবেশ ব্যালেন্সিং করবার যে চেষ্টা, এটিকে আবার বিশ্লেষকরা বলছেন কি সেটা হচ্ছে ইউনূস আমেরিকাকে কাছে টেনে আসলে সময় কিনতে চান, টাইম বাই করতে চান, আর সেই কাজ হাসিল করতেই দোহা দৌড়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল। কিন্তু প্রশ্ন হলো সময় কিনে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি করতে পারবেন ইউনূস? এভাবে নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন করলে তা কি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে? প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা। আপনি আমি কি মনে করলাম তাতে কিছু যায় আসে না, সেটা কোনো বিষয় নয়। রাজনীতির জানুক বিশ্লেষকরা বলছেন এটা সম্ভব নয়। কারণ হিসেবে তারা বলছেন ভারতের সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো বড় নির্বাচন ইতিপূর্বে হয়নি, মানে তাদের একটা প্রচ্ছন্ন প্রত্যক্ষ পরোক্ষ জেলাগুলো একটা ভূমিকা ছিল আমরা জানি। আর এবার তো ভারত পরিষ্কার বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন স্বীকৃতি পাবে না, তারা মেনে নেবে না। তারপরে দেখুন কমনওয়েলথ মহাসচিবের যে হার্ড মেসেজ, কঠিন বার্তা, এটি হলো সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারপরে আছে আমেরিকা এবং জাতিসংঘ, তারাও বলছে নির্বাচন স্বচ্ছ হতে হবে, কারণ স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এর উপর আছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দিন কয়েক আগে ইন্টারন্যাশনাল মিডিয়ায় অ্যাসোসিয়েটেড প্রেস এবিতে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখলে এই বক্তব্য আন্তর্জাতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরাও মনে করছেন। সবশেষে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্ভুক্ত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মানে এভাবেই কিন্তু চাকরি বাড়ছে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে। এই কারণেই প্রশ্ন উঠছে তাহলে এখন কি হবে?
ইউনূস সরকারের নিয়ন্ত্রিত নির্বাচন পরিকল্পনা কি চাপের মুখে পড়বে বলে মনে করেন না আপনারা? আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ফিরিয়ে আনার দাবি চারিদিক থেকে ক্রমশ জোরালো হচ্ছে। ভারত, কমনওয়েলথ, আমেরিকা প্রায় একই রকম বার্তা দিচ্ছে। আর খলিলের পর্যায়ক্রমে দোহা সফর, ইউনূসের টাইম বাইং স্ট্র্যাটেজি, যা দেশের জন্য ভালো কিছুই ইঙ্গিত দিচ্ছে না। প্রিয় দর্শক, আন্তর্জাতিক চাপকে ইউনূসের পরিকল্পনা বদলে দেবে বলে মনে করেন? আপনার মতামত জানান কমেন্টে। সবকিছু ঠিক মতো চললে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে কে জিতবে, বিএনপি নাকি জামাত, নাকি আওয়ামী লীগ নির্বাচনে শেষ মুহূর্তে এসে অংশগ্রহণের সুযোগ পেলেও পেতে পারে। এই সমস্ত নানা যখন বিশ্লেষণ চলতেছে, তখনই আমাদের কাছে এলো ভয়ঙ্কর একটা জরিপ, এবং সেই জরিপের ফলাফল শুনলে আরো চমকে যাবে। প্রথম আলো সেই জরিপ নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন লিখেছে, আমি পড়ে শোনাই। জরিপের ফল দেখাচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলামী খুব কাছাকাছি অবস্থানে আছেন। বিএনপি সামান্য 3 পয়েন্টে গিয়ে আছে। যেমন বিএনপি হচ্ছে 20% আর জামাত 17%, বিএনপি 20, জামাত 17। তবে জরিপে সবসময় কিছুটা ভুলের আশঙ্কা থাকে, যাকে মার্জিন অফ এরর বলা হয়। এখানেও বিএনপি ও জামাতের সমর্থনের মধ্যে যে 3% পার্থক্য দেখা যাচ্ছে, সে পার্থক্য কিন্তু খুবই ছোট। এই মার্জিন অফ এরর বা সম্ভাব্য ভুলের সীমা হিসাব করলে এই ছোট পার্থক্যটি আসলে নির্বাচন আসতে আসতে মুছেও যেতে পারে। জরিপে বিএনপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও প্রকৃত চিত্রে হয়তো বিএনপি জামাত সমান সমান অবস্থানে থাকতে পারে। আবার আঞ্চলিক চিত্র একটু ভিন্ন। যেমন চট্টগ্রামে বিএনপি 19%, জামাত 10%, জামাত অনেক কম। ঢাকাতে বিএনপি 24%, জামাত সেই একই 19%। রাজশাহীতে বিএনপি 39%, জামাত 27%। কিন্তু খুলনায় দেখেন জামাত 29%, বিএনপি মাত্র 13%। মানে খুলনায় জামাতে গিয়ে আছে, এটা জরিপের ফল অনুযায়ী। তো স্বাভাবিকভাবেই উল্লেখ করা জরুরি যে বর্তমানে যে ভোটের সিস্টেম নাকি জামাত বলেছেন প্রতীক হারে, যেটা আমরা জানি হবে না। বর্তমান সিস্টেম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায়, যেখানে একজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়ে সরাসরি জয়ী হয়, সেখানে অর্ধেকের বেশি ভোট পাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের উত্থান একটি বড় পরিবর্তন হিসাবে সামনে এসেছে। 1971 সালে পাকিস্তানকে সমর্থন করা এবং যুদ্ধাপরাধের জড়িত থাকার কারণে যে সামাজিক বদনাম জামাতের ছিল, তার অনেকটাই কমে গেছে বলে মনে করা হচ্ছে। নিজেদেরকে মধ্যপন্থী ধর্মীয় দল হিসাবে পুনর্গঠনের প্রচেষ্টাও কিছুটা সফল হয়েছে। তবে মাত্র 17% জনসমর্থন তাদের ব্যাপক জনসমর্থন অর্জন থেকে এখনো অনেক দূরে রেখেছে। অন্যদিকে বিএনপির জন্য 20% সমর্থনও কিন্তু হতাশাজনক। অনেকেই ধারণা করেছিলেন যে আওয়ামী লীগের পতনে সবচেয়ে বড় সুবিধাভোগী হবে বিএনপি। দলটি ঐতিহাসিকভাবে জাতীয় ভোটের অন্তত 1/3 নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয়, এবং অনেক বিশ্লেষক মনে করতেন যে আওয়ামী লীগের স্বৈরাচারী প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সমর্থনও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কিন্তু এই জরিপের ফলাফল দেখাচ্ছে যে আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসেবে না থাকায় বিএনপির সমর্থনও কমে গিয়েছে। খেয়াল করবেন, আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসেবে না থাকায় বিএনপির সমর্থনও কমে গিয়েছে। কিভাবে? যে আওয়ামী লীগ পলাতক থাকার পরেও এখনো উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে। কিছুটা অবাক করার মতো বিষয় হলেও জরিপে অংশ নেওয়া তরুণদের 10%, 10% বলেছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। বছরের পর বছর ধরে এই আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ এবং 2024 সালে জুলাই আগস্টে যে সংগঠিত সহিংসতা ঘটাবার পরও তারা এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসাবে চিহ্নিত হয়েছে। বিএনপি, জামাত, তারপরে আওয়ামী লীগ। বর্তমান পরিস্থিতিতে যখন আওয়ামী লীগকে নিয়ে চারদিকে সমালোচনা, সামাজিকভাবে নিন্দা এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া আইনত অপরাধ হিসাবে নির্ধারিত হয়েছে, তখন এই যে 10% সমর্থন দেখা যাচ্ছে আওয়ামী লীগের, এতেই বোঝা যায় যে আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী এখনো টিকে আছে। অর্থাৎ আওয়ামী লীগের মূল সমর্থক ঘাঁটি পুরোপুরি ভেঙে যায়নি, বরং তারা অনেকটা স্থায়ীভাবেই টিকে আছে। ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, ছাত্রদের নতুন পার্টি, তাদের হতাশাজনক সূচনা। 2024 সালে জুলাইয়ের আন্দোলন নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশের গড়ে তোলা ন্যাশনাল সিটিজেন পার্টি এই জরিপে মাত্র 4% সমর্থন পেয়েছে। তরুণরাই যেহেতু এনসিপির প্রধান লক্ষ্যভিত্তিক সমর্থক, তাই এই কম জনসমর্থন দেখাচ্ছে যে এই দলটির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল এবং ভোটের মাঠে তাদের প্রভাব খুবই সীমিত।